হ্যালো স্টুডেন্ট, তোমরা হয়তো জানলে অবাক হবে যে এই মহাবিশ্বে কোনো বাস্তবিক বস্তু কণারই গতিবেগ আলোর গতিবেগকে অতিক্রম করতে পারে না। এবং এই তত্ত্বকে সামনে রেখে স্যার আইনস্টাইন 1905 সালে ওয়ান অফ দ্য মোস্ট ফ্যাসিনেটিং থিওরি অফ ফিজিক্স, দ্যাট ইজ দ্য স্পেশাল থিওরি অফ রিলেটিভিটি প্রকাশ করেন। এবং এই থিওরি সামনে আসার পর তার আগে প্রচলিত নিউটনিয়ান ফিজিক্স অনুযায়ী আমাদের স্পেস টাইমের যে ধারণা সেটা সম্পূর্ণরূপে পাল্টে যায়। এই নিয়ে আমরা অন্য কোনো ভিডিওতে পরে আলোচনা করব। তবে আজকের ভিডিওতে আমরা শিখব এই যে বললাম গতিবেগ অর্থাৎ বেগ, দ্রুতি, ত্বরণ এবং সেই সম্পর্কিত যে সমস্ত প্রশ্ন তোমাদের প্রিভিয়াস ইয়ার পরীক্ষায় এসেছে সেই সমস্ত প্রশ্নের কনসেপচুয়ালি কিভাবে খুব সহজে উত্তর করা যায় সেটাও আমরা চেষ্টা করব। তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ করছি। চলো আজকে ক্লাস শুরু করি। আজকে আমরা পড়ব দ্রুতি এবং বেগ, এই দুটো কি জিনিস, এদের মধ্যে কি বা পার্থক্য, এবং দ্রুতি এবং বেগ দুটোই মোটামুটিভাবে রিপ্রেজেন্ট করে যে কোনো এক বস্তু কত তাড়াতাড়ি তার নিজের অবস্থান পরিবর্তন করতে পারে, অর্থাৎ এক জায়গা থেকে অন্য জায়গায় মুভ করতে পারে কত তাড়াতাড়ি। যে বস্তু যত তাড়াতাড়ি নিজের অবস্থান পরিবর্তন করতে পারে আমরা বলবো তার দ্রুতি বা বেগ তত বেশি। অর্থাৎ ম্যাথমেটিক্যালি লিখলে, যদি আমি অঙ্কের ভাষায় লিখি তাহলে এবং দ্রুতি এবং বেগ দুটোকে আমি লিখতে পারি যে মোট অতিক্রান্ত পথ বাই সময়। অর্থাৎ যে বস্তু একটা নির্দিষ্ট পথ অতিক্রম করতে যত সময় কম নেবে তার দ্রুতি এবং বেগ হচ্ছে তত বেশি। তাহলে এখন দুটো জিনিসই অর্থাৎ দ্রুতি এবং বেগ যদি একই ইকুয়েশনকে ইন্ডিকেট করে, তাহলে এই দ্রুতি এবং বেগের মধ্যে পার্থক্য কি? তারা কি দুটো একই জিনিস? না, তারা দুটো একই জিনিস নয়, তাদের মধ্যে কনসেপচুয়ালি বিস্তার পার্থক্য রয়েছে। তো চলো আমরা দেখি যে এই দ্রুতি এবং বেগের মধ্যে কি পার্থক্য এবং পার্থক্যের শুরু কোথা থেকে। এই পার্থক্যের শুরু হচ্ছে এই যে অতিক্রান্ত পথ, এই অতিক্রান্ত পথটা যদি র্যান্ডম হয়, র্যান্ডম শব্দের কি মানে? এই ক্ষেত্রে র্যান্ডম মানে আমি বোঝাতে চাইছি যে যদি এই পথটা কোনো নির্দিষ্ট ডিরেকশন না থাকে, অর্থাৎ নো পার্টিকুলার ডিরেকশন, তাহলে সেই পথকে যদি আমি সময় দিয়ে ভাগ করি তাহলে আমরা যেটা পাবো সেটা হচ্ছে দ্রুতি বা স্পিড। আমরা দ্রুতিকে ইংরেজিতে স্পিড বলি। কিন্তু এই অতিক্রান্ত পথটা যদি র্যান্ডম না হয়ে স্পেসিফিক হয়ে যায়, অর্থাৎ এর যদি একটা নির্দিষ্ট ডিরেকশন থাকে, অর্থাৎ উইথ এ পার্টিকুলার ডিরেকশন, সেরকম যদি হয়, তাহলে সেক্ষেত্রে আমরা যে কোয়ান্টিটিটা পাবো তার পথকে সময় দিয়ে ভাগ করে, তাকে আমরা বলবো বেগ বা ইংরেজিতে ভেলোসিটি। তাহলে মোটামুটি আমরা একটা আইডিয়া পেলাম যে দ্রুতি এবং বেগ কি, এবং সেটা যদি আমি সামারাইজ করি যে কোনো একটা বস্তু তার অবস্থান পরিবর্তন করার সময় যে পথে সে নিজের অবস্থানটা পরিবর্তন করলো সেটা যদি র্যান্ডম হয়, অর্থাৎ তার যদি কোনো পার্টিকুলার ডিরেকশন না থাকে, তাহলে আমরা সেক্ষেত্রে অতিক্রান্ত পথ বাই সময়কে বলবো দ্রুতি। কিন্তু অতিক্রান্ত পথটা যদি স্পেসিফিক হয়, অর্থাৎ তার যদি একটা পার্টিকুলার ডিরেকশন থাকে, তাহলে সেক্ষেত্রে অতিক্রান্ত পথ বাই সময়কে আমরা বলবো বেগ। তো এই জিনিসটা আমরা একটা সহজ লেখচিত্রের মাধ্যমে বোঝার চেষ্টা করি। ধরি এই হচ্ছে একটা বস্তু এ, সে এখান থেকে এই বিন্দুতে পৌঁছাবে যেটা হচ্ছে বি,
এবং সে এই অবস্থান পরিবর্তনের জন্য যে পথটা বেছে নিল সেটা হচ্ছে এই পথটা, যেটাকে আমরা বলছি এবি। এক্ষেত্রে এই যে তার অতিক্রান্ত পথ এবি, এর কিন্তু এই যে এবি পথটা, এর কিন্তু কোনো পার্টিকুলার ডিরেকশন নেই, এর কোনো পার্টিকুলার ডিরেকশন নেই না। তাহলে এই পথটাই সে তার অবস্থান এ বিন্দু থেকে বি বিন্দুতে পরিবর্তন করতে যদি সময় নিয়ে থাকে t1, তাহলে তার স্পিড বা দ্রুতি সমান হচ্ছে ab বাই t1। কিন্তু সে যদি এই পথে অর্থাৎ এই র্যান্ডম ওয়েতে নিজের অবস্থান পরিবর্তন না করে একটা পার্টিকুলার ডিরেকশনে নিজের অবস্থানটা পরিবর্তন করত, এই একটা পার্টিকুলার ডিরেকশনে যদি নিজের অবস্থানটা পরিবর্তন করতো, তাহলে তার এই ক্ষেত্রে যে অতিক্রান্ত পথটা হতো, যেটাকে আমি নাম দিই সি এবং ডি, এই যে সিডি টা তার অতিক্রান্ত পথ হতো, সেটাকে আমরা জানি, এর আগের পর্বে শিখেছি আমরা, তাকে আমরা বলি সরণ। অর্থাৎ যখনই তার এই অতিক্রান্ত পথ একটা নির্দিষ্ট রুট ফলো করবে, একটা পার্টিকুলার ডিরেকশনে হবে, তখন সেই অতিক্রান্ত পথটা কার সমান হয়ে যাবে? সরণের সমান হয়ে যাবে। এবং সেই পথটাকে, এই অতিক্রান্ত পথ যখন একটা পার্টিকুলার ডিরেকশনে হবে, অর্থাৎ তার সরণকে যদি আমি তার সময় দিয়ে ভাগ করি, তাহলে এই পথে অর্থাৎ এই একটা নির্দিষ্ট পার্টিকুলার ডিরেকশনে এই সরলরৈখিক পথে এই সি পয়েন্ট থেকে ডি পয়েন্টে পৌঁছাতে তার সময় লেগেছে t2। তাহলে এক্ষেত্রে এই যে সিডি বাই t2, এই কোয়ান্টিটিটাকে আমরা বলবো তার ভেলোসিটি বা বেগ। তাহলে আমরা দেখলাম যে কোনো বস্তুর সরণকে যদি আমি তার সময় দিয়ে ভাগ করি, তাহলে আমরা পাবো তার ভেলোসিটি বা বেগ। এখন দেখো, এতক্ষণ পর্যন্ত আমরা যা শিখলাম সেখান থেকে একটা জিনিস স্পষ্ট, এই যে স্পিড, এর কিন্তু কোনো পার্টিকুলার ডিরেকশন নেই, এর কোনো পার্টিকুলার ডিরেকশন নেই। সেই জন্য স্পিডকে আমরা কি বলি? স্কেলার রাশি। যেখানে ভেলোসিটির কিন্তু একটা নির্দিষ্ট ডিরেকশন রয়েছে, এ কিন্তু একটা নির্দিষ্ট ডিরেকশনেই চলছে, সেই জন্য ভেলোসিটিকে আমরা বলি ভেক্টর রাশি। আচ্ছা, এতক্ষণ পর্যন্ত আমরা যা শিখলাম তাকে যদি আমি একটা ছোট্ট উদাহরণ দিয়ে সামারাইজ করি, তাহলে সেটা দাঁড়াবে, ধরি এইখানে এটা হচ্ছে আইনস্টাইন স্যারের অফিস, এটা হচ্ছে আইনস্টাইন স্যারের বাড়ি। স্যার এই পয়েন্ট থেকে অর্থাৎ তার অফিস থেকে বাড়িতে ফিরে আসার পর এসে যদি বলেন যে আজকে জ্যামের কারণে রাস্তা দিয়ে ঘুরে আসতে আসতে তার সময় লেগে গেছে মোট 2 ঘন্টা, এবং তিনি লক্ষ্য করে দেখেছেন এই 2 ঘন্টায় তিনি আজ প্রায় 50 কিলোমিটার পথ ঘুরে তার বাড়িতে এসে পৌঁছেছেন। এই কথাটা যদি স্যার বলেন, তাহলে এই ক্ষেত্রে তিনি এখন ইঙ্গিত করছেন এই যে 50 কিলোমিটার ডিভাইডেড বাই 2, অর্থাৎ এই যে 25 কিলোমিটার পার আওয়ার, এই যে কোয়ান্টিটিটা তিনি বললেন যে তিনি আজ জ্যামে থাকার কারণে অন্য রাস্তা দিয়ে ঘুরে ঘুরে 2 ঘন্টা সময়ে 50 কিলোমিটার এসেছেন, অর্থাৎ 25 কিলোমিটার পার আওয়ার, এই যে কোয়ান্টিটিটার দিকে তিনি ইন্ডিকেট করছেন, সেটা হচ্ছে তার স্পিড। কারণ আইনস্টাইন স্যার কখনো একটা নির্দিষ্ট রুট বলে দেননি যে একটা নির্দিষ্ট ডিরেকশনে তিনি এই 50 কিলোমিটারটা হেঁটেছেন বা এসেছেন, সেটা তিনি কখনো বলে দেননি, অর্থাৎ কোনো নির্দিষ্ট দিক তিনি বলে দেননি। এই 50 কিলোমিটার রাস্তাটা
যে কোনো পথে হতে পারে, আইদার এই পথে হতে পারে অথবা এই পথে হতে পারে। এখন স্যার যদি বলেন যে তিনি বাড়ি ফেরার পথে সোজা অফিস থেকে বাড়ি এসেছেন এবং সেক্ষেত্রে হয়তো উনি 1.5 ঘন্টা সময়ে এবং সেক্ষেত্রে তিনি হয়তো 1.5 ঘন্টা সময়ে মাত্র 40 কিলোমিটার পথ অতিক্রম করে বাড়ি ফিরে গেছেন। অতএব এখনই যদি আমি এই 40 কিলোমিটারকে 1.5 ঘন্টা সময় দিয়ে ভাগ করি তাহলে আমরা যে কোয়ান্টিটিটা পাবো সেটা হচ্ছে ওনার ভেলোসিটি। কারণ তিনি এই স্টেটমেন্টটা দেওয়ার সময় উল্লেখ করে দিয়েছেন যে তিনি সোজা অর্থাৎ পূর্ব দিক সোজা অফিস থেকে সোজা পথে বাড়ি ফিরে এসেছেন। যেহেতু তিনি একটা পার্টিকুলার ডিরেকশন জুড়ে দিয়েছেন এই স্টেটমেন্টের সঙ্গে, অর্থাৎ এই ক্ষেত্রে যে কোয়ান্টিটিটা আমি পাবো এই 40 কিলোমিটারকে 1.5 ঘন্টা দিয়ে ভাগ করে, সেটা হচ্ছে ওনার ভেলোসিটি। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো স্পিড এবং ভেলোসিটির মধ্যে কি পার্থক্য। তো চলো এরপর আমরা দেখি কি পড়ব। এরপর আমরা পড়ব গড় দ্রুতি এবং তাৎক্ষণিক দ্রুতি। গড় দ্রুতি সমান হচ্ছে মোট অতিক্রান্ত পথ বাই মোট সময়। ধরি কোনো এক বস্তু প্রথম t1 সেকেন্ডে l1 ডিস্টেন্স অতিক্রম করেছেন, পরে t2 সেকেন্ডে সেটি l2 ডিস্টেন্স অতিক্রম করেছে এবং তারপরে t3 সেকেন্ডে সেটি l3 ডিস্টেন্স অতিক্রম করেছে। অতএব এক্ষেত্রে সে মোট যে পথ অতিক্রম করেছে সেটা হচ্ছে l1 প্লাস l2 প্লাস l3 এবং এই ক্ষেত্রে তার মোট সময় লেগেছে t1 প্লাস t2 প্লাস t3। এই যে কোয়ান্টিটিটা আমরা পেলাম l1 প্লাস l2 প্লাস l3 ডিভাইডেড বাই t1 প্লাস t2 বাই t3, এটা হচ্ছে তার গড় দ্রুতি বা অ্যাভারেজ স্পিড। গড় দ্রুতি বা অ্যাভারেজ স্পিড, অ্যাভারেজ স্পিড। এটাকে যদি আমি একটা উদাহরণ দিয়ে বুঝি, যে এই বস্তুটা এখান থেকে এই পথে এই বিন্দু থেকে বি বিন্দুতে পৌঁছেছে এবং এই টোটাল পথটা ধরি 100 মিটার এবং এই পথটা অতিক্রম করতে তার সময় লেগেছে ধরি 10 সেকেন্ড, তাহলে এই ক্ষেত্রে তার মোট এই যে জার্নি এ বিন্দু থেকে বি বিন্দুতে, সেক্ষেত্রে এই জার্নিতে তার মোট যে পথ অতিক্রম করতে হচ্ছে তাকে সেটা হচ্ছে 100 মিটার এবং সেক্ষেত্রে তার সময় লেগেছে 10 সেকেন্ড। তাহলে এই ক্ষেত্রে মোট অতিক্রান্ত পথ বাই মোট সময় হচ্ছে 10 মিটার পার সেকেন্ড। 100কে 10 দিয়ে ভাগ করে 10 মিটার পার সেকেন্ড। এবং এই 10 মিটার পার সেকেন্ডটা সে তার জার্নির প্রথম থেকে শেষ পর্যন্ত ধরে রেখেছে এবং এই জন্য যেহেতু সেই জার্নির প্রথম থেকে শেষ পর্যন্ত এই 10 মিটার পার সেকেন্ড গতিবেগ নিয়েই চলেছে, কারণ আমরা এক্ষেত্রে তার মোট অতিক্রান্ত দূরত্বকে মোট সময় দিয়ে ভাগ করেছি, অথবা আমরা ধরে নিতে পারি যে এই 10 মিটার পার সেকেন্ড দ্রুতিটার সঙ্গেই সে জার্নিটা শুরুও করেছে এবং শেষও করেছে। সেই জন্য এটাকে আমরা কি বলি, গড় দ্রুতি। সেই জন্য এটাকে আমরা বলি গড় দ্রুতি। জানবো যে তাৎক্ষণিক দ্রুতিটা তাহলে কি। এবার আমরা দেখবো যে তাহলে এই তাৎক্ষণিক দ্রুতিটা কি জিনিস। তাৎক্ষণিক দ্রুতিকে যদি আমি সংজ্ঞায়িত করি তাহলে বলবো যে তাৎক্ষণিক দ্রুতি সমান হচ্ছে দ্রুতি at a particular moment, at a particular moment। অর্থাৎ কোন নির্দিষ্ট মুহূর্তে কোনো এক বস্তুর যা দ্রুতি তাকে আমরা বলবো তাৎক্ষণিক দ্রুতি। মানে
আগের উদাহরণে এই যে এই পথে এ বিন্দু থেকে বি বিন্দুতে পৌঁছানোর সময় আমি বলেছিলাম যে এই গোটা পথটা হচ্ছে 100 মিটার এবং তার সময় লেগেছিল 10 সেকেন্ড, এবং আমরা ধরে নিয়েছি যে এই 100 মিটারকে 10 সেকেন্ড দিয়ে ভাগ করে যে 10 মিটার পার সেকেন্ড হয়েছিল, সেটা তার জার্নির প্রথম থেকে শেষ পর্যন্ত সেই দ্রুতিটা আমরা ধরে নিয়েছি যে তার গড় দ্রুতি ছিল। কিন্তু যদি আমাকে কেউ প্রশ্ন করে যে ঠিক এই মুহূর্তে যখন বস্তুটা এই মুহূর্তে এই পজিশনে এসে পৌঁছেছে তখন তার দ্রুতি কত, এই পার্টিকুলার মোমেন্ট টিতে তার দ্রুতি কত, তাহলে সেই অ্যান্সারটা হবে তার তাৎক্ষণিক দ্রুতি। তাহলে এই তাৎক্ষণিক দ্রুতি আমরা বার করবো কি করে? তাৎক্ষণিক দ্রুতি বার করার জন্য আমরা কি করি, ধরি আমাদের এই মুহূর্তে এই টি-তম মুহূর্তে বস্তুটার দ্রুতি বার করতে হবে। দেখো একদম পার্টিকুলারলি টি মুহূর্তে তার দ্রুতি বার করা তো সম্ভব না, কারণ সেই মুহূর্তে সে তো ওই বিন্দুতেই রয়েছে, তার তো অবস্থার পরিবর্তন হয়নি। তাহলে আমরা দ্রুতি কি করে বার করব? যদি আমরা সময়ের সঙ্গে তার অবস্থার পরিবর্তনই না হয় তাহলে আমরা দ্রুতি বার করতে পারবো না। এই জন্য ওই পার্টিকুলার মোমেন্টে দ্রুতি বার করার জন্য আমরা খুব ছোট্ট একটা টাইমের গ্যাপ নিই, যেটাকে আমরা বলি ডেল্টা টি, যেটা খুবই ছোট। কতটা ছোট? যতটা ছোট তুমি ভাবতে পারবে, অর্থাৎ জিরো যতটা কাছে হয় ততটা কাছে। এবং সেই সময়ের ব্যবধানে আমরা দেখি যে এই বস্তুটা কতটা ডিস্টেন্স মুভ করেছে। ধরি সেই বস্তুটা ডেল্টা এল পরিমাণ ডিস্টেন্স মুভ করেছে। তাহলে এক্ষেত্রে আমরা দেখছি যে খুবই ক্ষুদ্র সময় ব্যবধানে সে একটা ডিস্টেন্স ট্রাভেল করেছে। তাহলে এক্ষেত্রে তার যে দ্রুতি, সেই দ্রুতিটা আমরা কোথা থেকে কোথায় পাচ্ছি? এই টাইম টি থেকে টাইম টি প্লাস ডেল্টা টি এর মাঝখানের মুহূর্ত। এই ক্ষেত্রে আমরা যে দ্রুতিটা পাচ্ছি হিসাব করলে সেটা হচ্ছে কোন সময়ের দ্রুতি? তার এই টি মুহূর্ত থেকে টি প্লাস ডেল্টা টি মুহূর্তের মাঝের দ্রুতি। এবং এই ডেল্টা টিটা যদি আমরা খুবই ছোট ভাবি, জিরোর খুবই কাছাকাছি, তাহলে আমরা এই টি প্লাস ডেল্টা টি কোয়ান্টিটিটাকে নেগলেক্ট করতে পারবো এবং সেটা ওই টি-তম মুহূর্তেই তার দ্রুতির সমান হয়ে পড়বে। এবং সেটা সমান হবে, এই মুহূর্তে তার দ্রুতি হবে সে ডেল্টা টি সময়ে ডেল্টা এল পরিমাণ ডিস্টেন্স কভার করেছে, এবং এই ডেল্টা টিটা হচ্ছে লিমিট ডেল্টা টি টেন্ডস টু জিরো, অর্থাৎ জিরোর খুবই কাছাকাছি। এবং তাহলে সেক্ষেত্রে তার দ্রুতি হচ্ছে লিমিট ডেল্টা টি যখন টেন্ডস টু জিরো, অতএব ডেল্টা এল বাই ডেল্টা টি, যেটাকে আমরা লিখি ডিএল বাই ডিটি। এটা হচ্ছে তার তাৎক্ষণিক দ্রুতি বা ইনস্ট্যান্টেনিয়াস স্পিড। আশা করি তোমরা বুঝতে পেরেছো গড় দ্রুতি কি এবং তাৎক্ষণিক দ্রুতি কি। কিন্তু এই যে গোটা ব্যাপারটা তোমরা শিখলে, এটাকে আমি একটা ছোট্ট উদাহরণ দিয়ে আমি আবার সামারাইজ করি, যাতে তোমরা পুরো কনসেপ্টটা দীর্ঘদিনের জন্য মনে রেখে দিতে পারো। ধরো তোমাদের মধ্যে কোনো এক স্টুডেন্ট নিজের বাইকে করে নিজের বাড়ি থেকে কোনো বন্ধুর বাড়িতে ঘুরতে গেছো। কোনো বন্ধুর বাড়িতে ঘুরতে গেছো। এক্ষেত্রে তুমি গাড়ি চালানো শুরু করলে, কিছুক্ষণ পর গাড়ির যে মিটার সেদিকে তাকিয়ে দেখলে যে মিটারে শো করছে তোমার গাড়ির স্পিড সেই মুহূর্তে 40 কিলোমিটার পার আওয়ার। কিছুক্ষণ পর আবার মিটারের দিকে তাকালে তুমি গাড়ি চালাতে চালাতে, তখন দেখলে মজায় মজায় তুমি গাড়ির গতিবেগ কিছুটা বাড়িয়ে ফেলেছো এবং সেটা হয়ে গেছে 50 কিলোমিটার পার আওয়ার। এখন তোমার বাড়ি এবং বন্ধুর বাড়ির মধ্যে ডিস্টেন্স যদি 100 কিলোমিটার হয় এবং বন্ধুর বাড়ি পৌঁছানোর পর তুমি দেখলে যে
বন্ধুর বাড়িতে পৌঁছাতে তোমার 2 ঘন্টা সময় লেগেছে, তাহলে তুমি নিশ্চিন্তে বলতে পারবে যে এই গোটা জার্নিতে সরি এই গোটা জার্নিতে তোমার অ্যাভারেজ স্পিড বা গড় দ্রুতি ছিল 100 কিলোমিটার বাই 2 ঘন্টা, অর্থাৎ 50 কিলোমিটার পার আওয়ার। এই যে 50 কিলোমিটার পার আওয়ার, এই অ্যাভারেজ স্পিডটা তোমার গোটা জার্নি জুড়ে ছিল। কিন্তু তোমার মনে পড়বে যে কখনো কখনো গাড়ি চালাতে চালাতে যখন তুমি গাড়ির স্পিডোমিটারের দিকে তাকিয়েছিলে, কখনো সেই রিডিংটা দিচ্ছিল 40 কিলোমিটার পার আওয়ার, কখনো সেটা 50 কিলোমিটার পার আওয়ার। তাহলে এই রিডিংগুলো কি? এই রিডিংগুলো হচ্ছে সেই মুহূর্তের রিডিং যে মুহূর্তে গাড়ি চালাতে চালাতে তুমি স্পিডোমিটারের দিকে হঠাৎ তাকালে। অর্থাৎ সেই মুহূর্তে গাড়ির যে স্পিড অর্থাৎ দ্রুতি, সেটা শো হচ্ছিল কখনো 40 কিলোমিটার, কখনো 50 কিলোমিটার। অর্থাৎ এই যে স্পিডগুলো দেখাচ্ছিল গাড়ির স্পিডোমিটার, সেগুলোকে বলে ইনস্ট্যান্টেনিয়াস স্পিড বা তাৎক্ষণিক দ্রুতি। আশা করি এই উদাহরণের সঙ্গে তোমরা ব্যাপারটা পুরোপুরি বুঝতে পেরেছো। তবে হ্যাঁ, এই আলোচনার একটা জিনিস হঠাৎ করে মনে পড়লো যে আমরা এই যে গাড়ির সামনে যে মিটারটা লাগানো থাকে তাকে আমরা স্পিডোমিটার কেন বলি? স্পিডোমিটার কেন বলি? তোমরা যদি বুঝতে পেরে থাকো যে স্পিড এবং ভেলোসিটির মধ্যে কি পার্থক্য, তাহলে এই প্রশ্নের উত্তর তোমরা কমেন্ট সেকশনে কমেন্ট করো। আমিও বুঝতে পারবো তোমরা কতটা বুঝতে পেরেছো যে স্পিড এবং ভেলোসিটির মধ্যে কি পার্থক্য এবং কোন কারণে গাড়ির সামনে যে মিটারটাই গাড়ির স্পিড দেখায় তাকে আমরা স্পিডোমিটার বলি, ভেলোসিটি মিটার কেন বলি না। তোমরা নিচে কমেন্ট করে জানাও। এরপর আমরা পড়ব গড় বেগ। গড় বেগ এবং ঠিক একইভাবে তাৎক্ষণিক বেগ। এখন আমরা পড়ব গড় বেগ বা তাৎক্ষণিক বেগ। আগের জিনিসটা বুঝতে পারলে এটা খুব সহজ। ঠিক একই রকম ভাবে যে কোনো এক বস্তু একটা নির্দিষ্ট পথে তার অবস্থান যখন পরিবর্তন করে তখন আমরা তার বেগ পাই, এবং এই টোটাল জার্নিটায় যদি তার মোট সরণ যদি s হয় এবং সেক্ষেত্রে যদি তার মোট সময় t লাগে, তাহলে তার গড় গতিবেগ বা অ্যাভারেজ ভেলোসিটি হচ্ছে s/t। এবং যদি আমি এই যে তার জার্নি এ বিন্দু থেকে বি বিন্দু, তার কোনো এক পার্টিকুলার টাইমে আমি যদি তার গতিবেগ জানতে চাই, তাহলে সেই পার্টিকুলার মোমেন্টে যে ভেলোসিটি আমরা পাবো সেই ভেলোসিটিকে আমরা কি বলবো? তাৎক্ষণিক বেগ। এবং এই তাৎক্ষণিক বেগ আমরা কিভাবে বার করি? ঠিক আগের মতো করেই, যে এই জার্নিতে ধরি এই হচ্ছে টি মুহূর্তে তার অবস্থান, এবং আমরা ধরলাম খুবই ক্ষুদ্র একটা সময়ের ব্যবধান ডেল্টা টি, যে সময়ের ব্যবধানে ধরি সে এই বিন্দুতে এসে পৌঁছেছে, এবং এই দুটোর মধ্যে সরণের যে ব্যবধান সেটা হচ্ছে ডেল্টা এস। অর্থাৎ এই ডেল্টা টি ক্ষুদ্র সময়ের ব্যবধান, ডেল্টা টি এর ব্যবধানে তার সরণের পরিবর্তন হয়েছে ডেল্টা এস। তাহলে এই ক্ষেত্রে তার বেগ কত? বেগ কখন? ওই পার্টিকুলার মোমেন্ট টিতে তার বেগ কত হবে? যে লিমিট ডেল্টা টি টেন্ডস টু 0, যখন ডেল্টা টি অর্থাৎ এই সময়ের ব্যবধান খুবই ছোট, সেই মুহূর্তে ডেল্টা এস বাই ডেল্টা টি হচ্ছে তার তাৎক্ষণিক বেগ, এবং এটাকে আমরা লিখি ds/dt। আচ্ছা, তাৎক্ষণিক বেগ বুঝতে পারার পর একটা জিনিস যেটা তোমাদের বইয়ে সরাসরি নেই কিন্তু সেই জিনিসটা বুঝে রাখা খুব প্রয়োজন,
সেই জিনিসটা নিয়ে আলোচনা করি। যে ধরি কোনো এক বস্তু এই এ বিন্দু থেকে বি বিন্দুতে মুভ করছে, তাহলে এই ক্ষেত্রে তার নির্দিষ্ট কোনো ডিরেকশন নেই এই পথের, অর্থাৎ এই পজিশন থেকে এই পজিশনে যখন সে চেঞ্জ হয়েছে সে এই পথ ধরে গিয়েছে এবং এই পথটা তার নির্দিষ্ট কোনো ডিরেকশন শো করছে না। তাহলে এই পথটাকে যদি আমি তার সময় দিয়ে ভাগ করে আমি জানি সেক্ষেত্রে আমি দ্রুতি পাবো। কিন্তু এই পথে যদি আমাকে কেউ জিজ্ঞাসা করে যে এই বিন্দুতে কি তার কোনো গতিবেগ নেই, এই বিন্দুতে কি তার কোনো গতিবেগ নেই, বা এই বিন্দুতে তার গতিবেগ আমি কিভাবে মাপবো, শুধু কি তার দ্রুতি আছে? দেখো এই পার্টিকুলার মোমেন্টে যদি আমার তার গতিবেগ মাপতে হয় তাহলে আমাকে কি করতে হবে? গতিবেগ মানে আমি জানি যে সময়ের সঙ্গে একটা নির্দিষ্ট দিকে অবস্থানের পরিবর্তনের যে হার তাকে আমরা বলি গতিবেগ বা ভেলোসিটি। তাহলে এই পথে যাওয়ার সময় পার্টিকুলার মোমেন্টে যদি আমার তার বেগ নির্ণয় করতে হয় তাহলে আমাকে দেখতে হবে যে খুবই ক্ষুদ্র সময়ে যে ঠিক তার পরের মুহূর্তে তার ঠিক সরণ কতটা হয়েছিল, মানে এই বিন্দু থেকে ঠিক তার পরের বিন্দুতে সে যে সরে গিয়েছে সেটা একটা বক্রপথ হবে না, কারণ আমরা জানি যতই আঁকা বাঁকা পথ হোক তার দুটো বিন্দুর মধ্যে যে দূরত্ব সেটা একটা সরলরেখায় হয়, যেটি বিন্দু দুটো খুবই ছোট হয় বা খুবই কাছে হয় বিন্দু দুটোর অবস্থান, তাহলে সেক্ষেত্রে তাদের মধ্যেকার যে দূরত্ব সেটা একটা সরলরৈখিক পথই হয়। তাহলে এই ক্ষেত্রে যদি দূরত্বটা খুবই কাছাকাছি আমি ধরে নিই যে দুটো পয়েন্ট যেন পাশাপাশি আছে, তাহলে আমরা একটা সরণ পাবো, এবং সেই সরণটা আমরা কোন দিকে পাবো? ঠিক এই বিন্দু থেকে তার পরের বিন্দু, মানে এই স্ট্রেট লাইন বরাবর। ঠিক এই বিন্দু থেকে ঠিক তার পরের বিন্দু একদম পাশের বিন্দুটাতে তার যে সরণ সেটা কোন দিকে হবে? একদম সরলরেখা বরাবর। এবং সেই সরণটা যদি ডেল্টা এস হয় এবং এই সময়ের ব্যবধান যদি ডেল্টা টি হয়, তাহলে আমরা জানি যে আমরা ওই মুহূর্তের যে ইনস্ট্যান্টেনিয়াস ভেলোসিটি আইভি, ইনস্ট্যান্টেনিয়াস ভেলোসিটি, সেটা হবে ডিএস বাই ডিটি। তো এটা তো আমরা আগে শিখেছি, তাহলে আমরা এটা রিপিট করলাম এই কারণে যে এই কার্ভড স্পেসেও আমরা কোনো এক পার্টিকুলার মোমেন্টে তার গতিবেগ বার করতে পারি, এবং আমরা দেখলাম যে এই গতিবেগটা হচ্ছে, দেখো হিসাব করে দেখো এই গতিবেগটা কোন দিকে হয়েছে? এই বিন্দু থেকে ঠিক তারপরের বিন্দুর দিকে, অর্থাৎ এই যে দুটো বিন্দুর মধ্যে সরলরৈখিক পথ, এই যে সাদা পথটা সেই দিকে। এবং লক্ষ্য করে দেখো যে এই সাদা পথটা হচ্ছে এই কার্ভের সঙ্গে তির্যক ভাবে, অর্থাৎ এই কার্ভের সঙ্গে ঠিক স্পর্শক অর্থাৎ ট্যানজেন্ট বরাবর হচ্ছে এই যে ইনস্ট্যান্টেনিয়াস ভেলোসিটি বা তাৎক্ষণিক বেগ তার ডিরেকশন। অর্থাৎ কোনো একটা কার্ভ স্পেসে যখন কোনো একটা বস্তু চলছে, কোনো এক পার্টিকুলার মোমেন্টে যদি আমি তার বেগ হিসাব করি, সেই বেগটা হবে সেই কার্ভের ঠিক স্পর্শক বরাবর। এই পয়েন্টে যদি বার করি তাহলে এই পয়েন্টে আমরা দেখবো যে এই পয়েন্ট আর ঠিক তার এই পয়েন্ট এবং ঠিক তার পরের পয়েন্টের মধ্যে যে স্পর্শক, সেই স্পর্শক বরাবর, অর্থাৎ এই কার্ভ স্পেসের যে স্পর্শক সেই বরাবর হচ্ছে তার গতিবেগ বেরিয়ে আসে। আশা করি তোমরা এই জিনিসটা বুঝতে পেরেছো। এরপর আমরা দেখি যে সমবেগ এবং অসমবেগ জিনিসটা কি। নাম থেকেই স্পষ্ট যে কোনো এক বস্তু যদি সমান বেগে চলে, অর্থাৎ নির্দিষ্ট সময়ের ব্যবধানে সে যদি নির্দিষ্টই দূরত্ব অতিক্রম করে, তাহলে সেক্ষেত্রে তা আমি বলতে পারি যে যদি এই ডেল্টা টি ওয়ান এবং ডেল্টা টি টু সমান হয়, এবং যদি ডেল্টা টি ওয়ান এবং ডেল্টা টু সমান হওয়ার সঙ্গে সঙ্গে ডেল্টা এস ওয়ান সমান ডেল্টা এস টু হয়, তাহলে এই ক্ষেত্রে ভি ওয়ান সমান ভি টু হবে। অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি যে সমান সময়ের ব্যবধানে যদি তাদের অতিক্রান্ত সরণ, অর্থাৎ তাদের সরণ সমান হয়, তাহলে আমরা বলবো যে সমান বেগে চলছে।
এবং এটা যদি না হয়, অর্থাৎ যদি ডেল্টা টি, প্রথম ডেল্টা টিতে সে S1 স্মরণ হয়েছে তার, কিন্তু পরের ডেল্টা টিতে তার স্মরণ হয়েছে S2 এবং S1 নট ইকুয়াল টু S2, সেক্ষেত্রে আমরা বলবো বস্তুটি অসমবেগে চলছে। কখনো তার বেগ বেশি, কখনো তার বেগ কম। এখন একটা প্রশ্ন, এই সমবেগ বা অসমবেগ থেকে একটা প্রশ্ন খুব কমন আসে, সেটা হচ্ছে, খুব কমন প্রবলেম হচ্ছে, যেটা পরীক্ষায় বারবার এসেছে, সেটা হচ্ছে যে সমদ্রুতিতে চলা কোনো বস্তু, সমদ্রুতিতে চলা কোনো বস্তু কি সমবেগে চলে? এর উত্তর হচ্ছে না, চলে না, নাও চলতে পারে, চলবেই এমন বলা যায় না। অর্থাৎ প্রশ্নটা যদি হয় সমদ্রুতিতে চলা কোনো বস্তু কি সব সময় সমবেগে চলে, তাহলে এর উত্তর হবে যে না, সব সময় যে তাকে সমবেগে চলতে হবে তার কোনো মানে নেই। কেমন, ধরি বস্তুটি এরকম একটা বৃত্তাকার পথে মুভ করছে, এই হচ্ছে বস্তু, এবং সেই বৃত্তাকার পথে মুভ করছে, এবং এই বৃত্তাকার পথে মুভ করতে করতে সে এগিয়ে চলেছে, এবং এই এগিয়ে চলার পথে আমি ধরে নিই যে তার সব সময় স্পিড s মিটার পার সেকেন্ড এটাই ছিল, অর্থাৎ সে এক সমদ্রুতিতে চলছে। কিন্তু তাই বলে কি সে সমবেগে চলছে? না। কেন না? তার কারণ আমি জানি যে সে সমদ্রুতিতে চলছে, মানে সে নির্দিষ্ট সময়ের ব্যবধানে একটা নির্দিষ্ট পথই অতিক্রম করছে, সে প্রতিবার একই সময়ের ব্যবধানে একই পথই মুভ করছে, অর্থাৎ সে সমদ্রুতিতে আছে। কিন্তু কেন তার বেগ সমান না? তার কারণ একটু আগে আমরা শিখেছি যে কোনো এক বস্তু যখন কার্ভ স্পেসে চলে, তখন তার যদি আমি কোনো এক পার্টিকুলার মুহূর্তে বেগ বার করি, তাহলে সেই বেগের ডিরেকশন হচ্ছে সেই বিন্দুতে, সেই কার্ভ স্পেসের উপর যদি আমি একটা স্পর্শক আঁকি, তাহলে সেই স্পর্শক বরাবর হচ্ছে তার বেগের ডিরেকশন। অর্থাৎ এই মুহূর্তে তার বেগ যদি v1 হয়, সে v1 বেগের ডিরেকশন হচ্ছে এই দিক বরাবর। ঠিক আমি যদি এই মুহূর্তে তার বেগ বার করতে চাই, সেই মুহূর্তেও তার আমি বেগ পাবো, যেটার মানও হবে v1, কিন্তু তার ডিরেকশন হচ্ছে এই দিক বরাবর। এখন যেহেতু ভেলোসিটি একটা ভেক্টর রাশি, এবং আমরা জানি যে ভেক্টর রাশি মান এবং দিক দুটো নিয়েই হয়, এবং সেক্ষেত্রে মান একই হলেও যদি দিক আলাদা হয়, সেক্ষেত্রে ভেক্টর রাশি দুটো ভিন্ন। অর্থাৎ এক্ষেত্রে এই যে v1 এবং এই যে v1, এই দুটোর মান সমান, এই দুই পয়েন্টে বস্তুটার গতিবেগের মান সমান, কিন্তু ডিরেকশনটা যেহেতু ভিন্ন, সেহেতু এই মুহূর্তে তার যা গতিবেগ এবং এই মুহূর্তে তার যে গতিবেগ সেটা আলাদা হয়ে যাবে। যদিও তাদের গতিবেগের মান সমান, কিন্তু যেহেতু তাদের দিকটা ভিন্ন, এবং গতিবেগ একটা ভেক্টর রাশি যেখানে মান যতটাই ইম্পর্টেন্ট, দিকটাও ততটাই ইম্পর্টেন্ট, সেহেতু এই যে এই পয়েন্টে তার বেগ এবং এই পয়েন্টে তার বেগ, তাদের ম্যাগনিটিউড অর্থাৎ মান সমান হলেও দিক সমান না হওয়ার জন্য সেই বেগ দুটো আলাদা হয়ে যায়। অতএব যেহেতু তার দুটো ভিন্ন ভিন্ন পয়েন্টে তার বেগের ডিরেকশন আলাদা, সেহেতু আমরা বলবো যে এই মুহূর্তে বস্তুটা সমবেগে নয়, অসমবেগে চলছে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এরপর আমরা পড়ব ত্বরণ কি। ত্বরণকে যদি আমি সংজ্ঞায়িত করি, তাহলে ত্বরণ হচ্ছে সময়ের সঙ্গে বেগের পরিবর্তনের হার, অর্থাৎ বেগের পরিবর্তন ডিভাইডেড বাই সময়। অর্থাৎ কোনো বস্তু ধরি t1 মুহূর্তে তার বেগ ছিল v1, এবং সে মুভ করতে করতে পরে দেখলো যে t তম মুহূর্তে তার বেগ এখন v2 হয়ে গেছে, অর্থাৎ সে এখন অসমবেগে চলছে।
কোনো অসমবেগে গতিশীল বস্তু প্রথমে ঘড়ির দিকে তাকিয়ে দেখলো t1 মুহূর্তে তার গতিবেগ ছিল v1 এবং t2 মুহূর্তে তার গতিবেগ হয়ে গেছে v2। তাহলে অতএব এক্ষেত্রে সময়ের পরিবর্তন কতটা হয়েছে t2 মাইনাস t1, এবং এই সময়ের পরিবর্তনের সাপেক্ষে তার গতিবেগের পরিবর্তন হয়েছে v2 মাইনাস v1। এই যে রাশিটা, এই যে কোয়ান্টিটিটা আমরা পাচ্ছি, অর্থাৎ এটা হচ্ছে সময়ের সঙ্গে তার গতিবেগের পরিবর্তনের যে হার সেটা আমরা পেলাম, এবং এটাকে আমরা কি বলি, ত্বরণ বলি। এবং মাঝে মাঝে পরীক্ষায় এই প্রশ্নটা আসে যে ত্বরণের ইউনিট কত। দেখো এখানে আমরা কি বলছি, এটা উপরে যেটা আছে সেটা হচ্ছে বেগের পরিবর্তনের হার, অর্থাৎ বেগ, অর্থাৎ উপরে ইউনিটটা হবে মিটার পার সেকেন্ড, এবং তাকে আমরা নিচে ভাগ করছি আর একটা সময় দিয়ে অর্থাৎ সেকেন্ড দিয়ে। অতএব এই ক্ষেত্রে ত্বরণের ইউনিট হয়ে যাবে মিটার পার সেকেন্ড স্কয়ার। এই ত্বরণটাকে যদি আমি আবার ভিজুয়ালাইজ করার চেষ্টা করি, তাহলে ঘটনাটা হচ্ছে এরকম যে আমি বাড়ি থেকে বেরিয়েছি এবং আমার স্কুলে পরীক্ষা রয়েছে। আমি বাড়ি থেকে 10টার সময় বেরিয়েছি এবং আমার স্কুলে পরীক্ষা শুরু ঠিক 11টার সময়, অর্থাৎ 1 ঘন্টা পরে। এবং আমার এই যে বাড়ি থেকে হোম থেকে স্কুলের যে ডিস্টেন্স সেটা ধরি সেটা ধরি 50 কিলোমিটার। তাহলে আমি বাড়ি থেকে যে আমার গাড়িটা বা বাইকটা নিয়ে যাত্রা শুরু করলাম, এবং যাত্রা যখন শুরু করলাম তখন আমার গতিবেগ ছিল 30 কিলোমিটার পার ঘন্টা। কিন্তু আমি জানি 30 কিলোমিটার পার ঘন্টা গতিবেগ নিয়ে যদি আমি চলি, তাহলে আমি কখনোই 1 ঘন্টার মধ্যে স্কুলে পৌঁছাতে পারবো না, কারণ 1 ঘন্টা পর আমি 30 কিলোমিটার পথে অতিক্রম করতে পারবো। আমার যদি গতিবেগ 30 কিলোমিটার পার ঘন্টা হয়, তাহলে আমি 1 ঘন্টায় শুধু 30 কিলোমিটারই পথ যেতে পারবো, স্কুলে কখনোই পরীক্ষার জন্য ঠিক সময় পৌঁছাতে পারবো না। তো আমাকে বাধ্য হয়ে কি করতে হবে, আমাকে বাধ্য হয়ে আমার গতিবেগ বাড়াতে হবে। তো আমি এক্ষেত্রে আমার গতিবেগ ঠিক সময়ে স্কুলে পৌঁছানোর জন্য বাড়িয়ে 30 থেকে 60 করে নিলাম, 60 কিলোমিটার পার আওয়ার। তাহলে প্রথমে আমি 30 কিলোমিটার গতিবেগে যাত্রা শুরু করলাম, কিছুক্ষণ পর যাওয়ার পর বুঝলাম যে এই গতিবেগে গেলে আমি স্কুলে পরীক্ষার আগে পৌঁছাতে পারবো না। অতএব আমি গাড়ির এক্সিলারেটর চেপে ধরলাম এবং কিছুক্ষণ সময় পর, ধরি টি মুহূর্ত পর, আমি দেখলাম যে আমার গতিবেগ হয়ে গেছে 60 কিলোমিটার পার আওয়ার। তাহলে আমি এই ধরি টি মুহূর্তটার মান হচ্ছে 10 মিনিট। তাহলে 10 মিনিট পর আমি দেখলাম যে আমার গতিবেগ হয়ে গেছে 60 কিলোমিটার পার আওয়ার। অর্থাৎ 10 মিনিটের ব্যবধানে আমার গতিবেগ পরিবর্তিত হয়েছে 30 কিলোমিটার, এবং এই 30 কিলোমিটার গতির পরিবর্তন হয়েছে কতক্ষণে, 10 মিনিটে, অর্থাৎ 10/60 ঘন্টা। এবং হিসাব করলে যে একটা আমি রাশি পাবো আমরা বলবো ত্বরণ। আশা করি তোমরা ব্যাপারটা ভিজুয়ালাইজ করতে পেরেছো। এরপর আসি আমরা এই বেগ নিয়ে আরো একটা খুব সুন্দর প্রশ্ন তোমাদের পরীক্ষায় আসে, সেটা হচ্ছে যে ধরি এই সরলরৈখিক পথে কোনো এক বস্তু এ ঠিক তার অর্ধেক পথ v1 গতিবেগে গিয়েছে এবং ঠিক তার পরের পথটা সে v2 গতিবেগে গেছে। এই পুরো ডিস্টেন্সটা হচ্ছে ধরি আমি l, এবং তার অর্ধেক অর্থাৎ l/2 ডিস্টেন্স সে v1 সময় গেছে এবং বাকি l/2 ডিস্টেন্স সে v2 গতিবেগে গেছে। তাহলে এক্ষেত্রে আমাদেরকে প্রশ্ন করা হয় যে তার এই টোটাল জার্নিতে তার অ্যাভারেজ ভেলোসিটি বা অ্যাভারেজ গতিবেগ কত ছিল। দেখো আমরা খুব সহজ একটা ভুল করি, সেটা হচ্ছে আমাদেরকে যেই অ্যাভারেজ ভেলোসিটি বলে যে v1 এবং v2 এর অ্যাভারেজ ভেলোসিটি কত, সেটা আমরা বসিয়ে দিই v1 প্লাস v2/2, বাট এটা হচ্ছে অ্যাবসলিউটলি রং। তার কারণ হচ্ছে আমরা অ্যাভারেজ ভেলোসিটির কনসেপ্টে পড়েছি, অ্যাভারেজ ভেলোসিটি মানে হচ্ছে মোট সরণ বাই মোট সময়। তাহলে এক্ষেত্রে মোট সরণ কত হয়েছে, l, এটা মোট সরণ হয়েছে।
এখন মোট সময় কত, এই l/2 ডিস্টেন্সে v1 গতিবেগে গেছে, তাহলে v1 গতিবেগে যদি সে l/2 ডিস্টেন্স যায় তাহলে এই ক্ষেত্রে তার সময় কত লেগেছে, ওই t1 সময় লেগেছে, t1 সমান কত হবে l/2 বাই v1, এবং এক্ষেত্রে তার সময় যদি t2 লেগে থাকে তাহলে সেই সময়টা কত হবে l/2 বাই v2। তাহলে এই ক্ষেত্রে মোট সময় হচ্ছে l/2 বাই v1 প্লাস l/2 বাই v2, অর্থাৎ আমি যদি হিসাব করি তাহলে উপরে l থাকলো, নিচে l/2 যদি আমি কমন নিই তাহলে ব্র্যাকেটের মধ্যে পড়ে থাকছে 1 বাই v1 প্লাস 1 বাই v2। এটাকে যদি আমি কাটাকুটি করি তাহলে এই l এবং এই l কেটে যাবে, এই দুইটা উপরে চলে যাবে এবং নিচে পড়ে থাকবে 1 বাই v1 প্লাস 1 বাই v2, যেটাকে যোগ করলে আমরা পাবো v1 v2, আর উপরে পাবো v2 প্লাস v1, যেটাকে যদি আমি ছোট করে লিখি তাহলে এটা দাঁড়াবে 2v1 v2 বাই v1 প্লাস v2। এটা হচ্ছে রাইট অ্যান্সার। তাহলে আমরা বুঝলাম যে অ্যাভারেজ ভেলোসিটি v1 প্লাস v2 বাই 2 নয়, কারণ আমরা জানি যে অ্যাভারেজ ভেলোসিটির যে ভ্যালু সেটা হচ্ছে মোট সরণ বাই মোট সময়, সেই জন্য আমরা মোট সরণ বের করে নিয়েছি, আমরা জানি, এবং সেক্ষেত্রে আমরা মোট সময়টা ক্যালকুলেট করে নিয়েছি এবং আমরা অ্যাভারেজ ভেলোসিটি বার করে দেখলাম, সেটা হলো 2v1 v2 বাই v1 প্লাস v2। আজকের মতো ক্লাস এখানেই শেষ। ভিডিওটি ভালো লাগলে প্লিজ একটি লাইক করে দিও এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলো না। এই চ্যানেলে রেগুলার তোমাদের ক্লাস সম্পর্কিত বিভিন্ন লেকচার আসবে এবং এরপরে আমরা একটা জয়েন্ট এন্ট্রান্স সিরিজ, জয়েন্ট এন্ট্রান্সের জন্য যে সমস্ত প্রশ্ন প্রিভিয়াস ইয়ারে এসছে সেগুলোর সম্ভাব্য সবচেয়ে সহজ উত্তর এবং ফর্মুলা ওয়াইজ নয় কনসেপ্ট ওয়াইজ সেগুলো কিভাবে সহজে করা যায় সেই চেষ্টা আমরা করব, সেই সিরিজও আমরা আনবো। অতএব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো। সো আজকের মতো টাটা।